নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। গোড়াতেই হোঁচট, দলের আঁতুর অবস্থাতেই দল বিরোধী ভাবভঙ্গির অভিযোগে বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহার হুমায়ুন কবিরের। সোমবার জনতা উন্নয়ন পার্টির বার্থডে পার্টিতে কলকাতার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন নিজেই। মঞ্চে তুলে জনতার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। আর তার 24 ঘন্টার মধ্যে নিশার নাম কাটার খবর শোনালেন হুমায়ুন নিজেই। দেখুন। তৃণমূল থেকে বহিষ্কারের দিনেই নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই সূচি মেনে সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জন্ম নেয় এরাজ্যের আরো একটি রাজনৈতিক দল, জনতা উন্নয়ন পার্টি। সেই বার্থডে মঞ্চ থেকেই আসন্ন বিধানসভা ভোটে তার দলের প্রার্থী হিসেবে কে কোথায় লড়বেন তা ঘোষণা করেন হুমায়ুন। 10 জনের সেই প্রাথমিক তালিকাতেই বালিগঞ্জ কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী ছিলেন নিশা চট্টোপাধ্যায়। তাকে সেলিব্রিটি ও সমাজসেবী বলে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু সেই পরিচয়ই কাল হলো নিশার। সেই পরিচয়ই আটকে গেল হুমায়ুনের সর্বধর্ম তত্ত্ব। উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসি আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ আমদানি করেছেন হুমায়ুন। তারপরেই দল ঘোষণা, সে নিয়েই পুরনো সতীর্থকে বিঁধেছেন এআইসিসি সদস্য অধীর চৌধুরী। এবারে নতুন কেউ পার্টি করে তারা কি করবে সেটা তাদের ব্যাপার, তবে পার্টি তৈরি করার অধিকার সকলের আছে। কিন্তু একটা ধর্মীয় ভাবাবেগকে এখানটা গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। মসজিদ কেন নির্মাণ হচ্ছে না? যখন সবকিছু হাতে আছে, টাকা পয়সা, সিমেন্ট, বালি, রড, তখন মসজিদ নির্মাণ করতে দেরি কেন? কটাক্ষ করতে ছাড়েননি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। প্রার্থী হুমায়ুন কবিরকে বলবো আমি যে ওইসব কাউকে আজে বাজে লোক দেবে এসব হয় না, কিন্তু ওকে নিজের স্থানাতে হবে। ওর যদি প্রস্তাবকের অসুবিধা হয়, ওর যদি এখানে থাকা খাওয়ার অসুবিধা হয়, গাড়ি ঘোড়ার অসুবিধা হয়, সব ব্যবস্থা আমরা করে দেবো। হুমায়ুনকে সঙ্গ দেবেন কিনা প্রশ্ন এড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে জল যে মাপছেন স্পষ্ট তার কথাতেই। হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। বিরোধীদের কটাক্ষে অবশ্য সুর নামাননি হুমায়ুন। উল্টে মঙ্গলবারও জোর গলায় বলেছেন কম বেশি 90 আসন দখল করে তিনিই হবেন সরকার গড়ার কারিগর। কলকাতা টিভি। যিনি আপনার দলে বালিগঞ্জে প্রার্থী, আপনি নিজে গতকাল ঘোষণা করলেন মঞ্চে দাঁড়িয়ে, তাকে মানে আপনার অনুগামীদের সঙ্গে পরিচয় করে দিলেন। কি এমন ঘটলো তাকে 24 ঘন্টার মধ্যে তাকে প্রার্থী বদল করতে হলো, তার জায়গায় তাকে সরিয়ে দিতে হলো তার বালিগঞ্জ থেকে? নিশা চ্যাটার্জি সম্বন্ধে আমাকে যে লোক তার ডাটা দিয়েছিল বা পরিচিতি করিয়েছিল বা সে নিজে অত্যন্ত আগ্রহ দেখিয়ে আমার নতুন পার্টিতে কাজ করতে এগ্রি হয়েছিল, আমি ডিক্লেয়ার করার 4 ঘন্টার মধ্যে তার ফেসবুকে বা সমাজ মাধ্যমে বা যে সমস্ত অনলাইনে কিছু তার সম্বন্ধে টিএমসির লোকরা, কারণ তার যে যার সঙ্গে সম্পর্ক
তার নাম সানিয়াত চৌধুরী, সে মুর্শিদাবাদের ছেলে, আমারই এক বন্ধুর ছেলে। তো আমার সঙ্গেও জানাশোনা, তার মাধ্যমে ওটা এসেছিল। পরে যখন আমি ডিক্লেয়ার করার পর 4-5 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে তার ব্যক্তিগত কিছু চলাফেরা বা তার যে পোশাকের যে ধরনের পোশাক ইউজ করে সে কোনো বারে গিয়ে, হোটেলে গিয়ে যেভাবে তিনি তার ব্যক্তিগত লাইফ আমি বলতে চাই না। তো সেটা যখন আমি জানতে পেরেছি তখন আমি এটাকে ডিসিশন নিয়েছি যে এই ধরনের কোনো যে কোনো ব্যক্তি, সে নেশা চ্যাটার্জি হোক আর কেউ হোক, এই রকম টাইপের কোন লোককে আমি আগামী দিনে অন্ততপক্ষে বিধানসভায় পাঠানোর জন্য মানুষের সামনে। হুমায়ুনদা, এই এই নিশার ব্যাপারে কি আপনি আগে কোনো তথ্য আপনার কাছে ছিল না? প্রার্থী ঘোষণার আগে আপনার কাছে কোনো ইনফরমেশন ছিল না? ইনফরমেশন ছিল, সেটা রং। যেটা ইনফরমেশন যে দিয়েছিল তার নাম সানিয়াত চৌধুরী, সে আজও তৃণমূল করে, আগেও আমরাও তৃণমূল করেছি। সেই সুবাদে বা ওর বাবা আমার বন্ধু লোক, তো সে আমাকে কিছুটা তথ্য দিয়েছিল, তাতে আমি ভেবেছিলাম যে ঠিকই আছে। কিন্তু পরে যখন দেখলাম যে করার পরে টিএমসির লোকই আমাকে এটা দিচ্ছে, আবার টিএমসির লোকরাই সোশ্যাল মিডিয়ায় তার সমস্ত এইসবগুলা মানুষের সামনে আনছে। তা আমার দেরি হয়নি বুঝতে, 4 ঘন্টার মধ্যে আমি একটা ডিসিশন নিয়েছি, তাকে ওখান থেকে প্রত্যাহার করে দিয়েছি, বা ওই জায়গায় একজন মুসলমান ব্যক্তিকে আমি প্রার্থী করব, যেটা 7 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো। হুমায়ুন সাহেব, আপনি বলেছিলেন যে আপনার দল ধর্ম নিরপেক্ষ, জনতা উন্নয়ন পার্টি ধর্ম নিরপেক্ষ দল, কিন্তু আপনি যে 7 জনের নাম ঘোষণা করেছেন তার মধ্যে 2টি কেন্দ্র ছাড়া বাকি সমস্ত কেন্দ্রে মুসলিম প্রার্থী। এই কেন্দ্রে নিশা চ্যাটার্জিকে প্রার্থী করেছিলেন হিন্দু মহিলা, তাকেও আপনি বদল করছেন এবং এখানেও মুসলিম প্রার্থী দেবেন বলছেন। এটা নিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কিছু ব্যাখ্যা করার নেই। আমি যখন ফাইনালি টোটাল কত সিটে লড়বো তার টোটাল লিস্ট যখন বেরাবে তখন আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সেখানে মিনিমাম 20% অমুসলিম প্রার্থীরা, 20 থেকে 25% অমুসলিম প্রার্থীরা আমার দলের প্রার্থী রূপে থাকবে, এবং যে বডি আমাদের যে মানে কমিটি, কোর কমিটি বলুন বা স্টেট কমিটি বলুন, সেই কমিটিতে অন্ততপক্ষে 20% অমুসলিমরা জায়গা পাবে বা তারা কাজ করার সুযোগ পাবে। কোনো চিন্তা করার দরকার নেই। মানে ম্যাক্সিমাম মুসলিম প্রার্থীরাই থাকবেন? নিশ্চয়। আমি তো একজন মুসলিম, আমি বাবরি মসজিদ তৈরি করতে গিয়েছি, তার জন্য টিএমসি আমাকে সাসপেন্ড করেছে, অথচ টিএমসি 3 বারের ক্ষমতায় এসছে এই মুসলিমদের ভোটে। তাহলে আমাকে তো মুসলিম ভোটটার উপরেই বেশি জোর দিতে হবে। বা আজকের দিনে যারা ক্ষমতায় আছে তারা যদি আবার ক্ষমতায় চলে আসে, বা বিজেপি ক্ষমতায় চলে আসলে, বিজেপির নেতা লিডার অফ দ্য অপোজিশন তো ডাইরেক্ট বলেছে যে আমাদেরকে মেজরিটি দেন, সরকারে আসতে দেন, আমরা বাবরি মসজিদ করতে দেবো না। একইভাবে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য তো আমাকে 6 তারিখে করব বলে আমি ছিলাম, তার জন্য তো আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এটা কবার বলতে হবে, আপনারা জানেন না এটা? হুমায়ুন সাহেব, সেক্ষেত্রে আপনি যদি মুসলিম ভোট কাটেন তাহলে তো বিজেপিরই সুবিধা হয়ে যাবে না? আরে কাটার কে আছে? আমি জিতার জন্য ইলেকশনে লড়ছি। আপনাদের এত কেন মাথা ব্যথা যে আমি মুসলিম ভোট কাটবো? মুসলিমরা নিজেরা নিজেদের নির্বাচনে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জিতাবে, আপনি নিশ্চিত থাকেন। 90টা সিট নিয়ে আমি বিধানসভায় আসবো। কে ক্ষমতায় এসে যাবে, কে আসবে না, সেটা আমার পার্টির উপরেই নির্ভরশীল হবে। আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা এটা কেন ধরে নিচ্ছেন যে আমি ভোট কাটোয়া হব? আমি নির্ণায়ক শক্তি নিয়ে আসবো বিধানসভায়, জোরের সঙ্গে বলছি।
কাছে আসবো, প্রথমেই আসবো নিশা আপনার কাছে, যেটা জানতে চাইবো যে হুমায়ুন কবির তিনি বলছেন যে আপনার নাম তিনি প্রত্যাহার করলেন। 24 ঘন্টা আগে আপনাকে প্রার্থী করা হয়েছিল, 24 ঘন্টা পরে আপনি জানলেন যে আপনি আর এই জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী নন। আপনাকে কি জানিয়েছিলেন হুমায়ুন কবির নিজে বা কারো মারফত? যেই আমার নাম ডিক্লেয়ার করেন, আর উনি নিজেই আবার বলছেন যে আমি এই দলে ওনাকে রাখবো না, তো ওনার নিজেরই কোনো মানে কথার দাম নেই, এটাতেই তো বোঝা যাচ্ছে না। একটা মেয়েকেই যখন কথার দাম দিয়ে, আমার নামকে আমি বলেছিলাম ওনাকে মাথায় বন্দুক রেখে যে আমার নামটা অ্যানাউন্সমেন্ট করুন বা আমার নাম বলুন। আমি তো একটা স্টেট কমিউনিটিতে আমাকে বলেছিল যে জায়গা দেবে, সেই হিসাবেই আমি গেছিলাম। আমাকে তো বলা হয়নি যে তোমাকে প্রাপ্য হিসাবে ঘোষণা করা হবে। আপনাকে কালকে যখন মঞ্চে আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন হুমায়ুন কবির, তার আগে আপনাকে জানাননি বলছেন, একেবারেই মঞ্চে আপনাকে তুলে নিয়ে প্রার্থী ঘোষণা করে দিলেন? না, আমাকে হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনারা নিজেরাই ছিলেন, আপনারা সবাই তো দেখেছিলেন। প্রথমে 4 জন অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, 4 জনকে অ্যানাউন্সমেন্ট করার পর হঠাৎ করে আমার নাম অ্যানাউন্সমেন্ট করে। তো আমি সেখানে কিছু তো করার নেই, সেখানে আমাকে যখন হাত বাড়িয়েছে তখন আমাকে তো সেখানে নিজের মান সম্মান বাঁচানোর জন্যে মানে আমি স্টেপ নিয়েছিলাম যে ঠিক আছে দাঁড়াবো, সবার জন্য কাজ করব একটা পাবলিক হিসাবে। নিশা, হুমায়ুন কবির তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আপনাকে এই প্রার্থী পদ থেকে বাতিল করার কারণ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও যেটা তিনি দেখেছেন, সেই সমস্ত দেখে তিনি বলছেন এটা তিনি কখনো মানবেন না এবং এমন একজনকে তিনি বিধানসভার মতন জায়গাতে পাঠাতে চান না। আপনার রিয়াকশন, আপনি কি বলবেন? তো এমন মানে আমি বলতে চাই যে এমন কি আছে ভিডিওতে, আমি একটু জানতে চাই, আপনারা নিজেরাই একটু যাচাই করে দেখুন যে একটা ইনফ্লুয়েন্সার কিরকম ভিডিও বানায়। যেরকম ইনফ্লুয়েন্সার ভিডিও বানায় তার থেকে তো আমি ভালোই ভিডিও বানাই, অন্তত মানে ঢাকা ঢুকাই ভিডিও বানাই। আমি তো আর ব্রা প্যান্টি পরে, এই যে আমাকে লিখে পাঠাচ্ছে ব্রা প্যান্টি পরে ভিডিও খেয়ে মদ খেয়ে, তো আমার ওখানে কোথায় লেখা আছে আমি ব্রা প্যান্টি পরে আমার ভিডিও রয়েছে? আপনারা একটু নিজেরাই দেখান। উনি তো অনেক কিছুই বলছেন, উনি তো বলছেন সেকুলার পার্টি, তো সেকুলার পার্টি থাকলে তাহলে আমি নিশা চ্যাটার্জি, তাহলে আমি একটা বাঙালি মেয়েকে তাহলে আপ ডাউন কেন করে দিয়ে উনি আবার নিজেই বলছে বালিগঞ্জে আমি একটা মুসলিম ক্যান্ডিডেটকে দাঁড়াবে কি কেন? তো আপনি যদি সেকুলার পার্টি থাকে তাহলে আপনি হিন্দুকে দাঁড় করাতে পারতেন, আমাকে নাই দাঁড় করাতে পারতেন। চলো আমি নতুন মেয়ে, নতুন রাজনীতি করছি, নতুন দাঁড়িয়েছি, আমার হয়তো নাই এক্সপিরিয়েন্স হতে পারে, আপনি সেই হিসেবে হয়তো বলতে পারেন, কিন্তু আপনি তো আমার নামে এই মানে বলতে পারেন না যে সেটা আমি পার্টি নষ্ট করছি, এটা পবিত্র জায়গা, বিধানসভা একটা পবিত্র জায়গা, তা কি আমি অপবিত্র? আমি একটা বেঙ্গলি মেয়ে অপবিত্র হয়ে গেলাম আমি ভিডিও বানাই বলে? তাহলে কেন মনে হয় যে ইনফ্লুয়েন্সার বলে, আমার এত ফ্যান ফলোয়ার বলে? আপনার কি মনে হয় কেন হুমায়ুন কবির আপনাকে বাদ দিলেন, প্রার্থী করলেন না? 24 ঘন্টার মধ্যে পাল্টি খেলেন কেন হুমায়ুন কবির? কারণ এটাই হচ্ছে, দেখুন উনি নিজের মুখেই বলছেন যে ওনাকে বাদ দিয়ে আমি একটা মুসলিম ক্যান্ডিডেট রাখবো। আপনি এটা তো বললেন না কোনো সার্কুলার পার্টি থেকে আমি কোনো হিন্দুকে রাখবো বা কোনো বেঙ্গলিকে রাখবো ইয়া খ্রিস্টান ধার্মিক কেন? উনি তো শুধু বলছেন আমি মুসলিমকে রাখবো। তো মুসলিম মানুষদেরকে নিয়ে শুধু মানুষের আবেগ নিয়ে খেলছে। উনি শুধু নিজের ভোট, নিজেকে সোশ্যাল মিডিয়া বা নিজেকে ল্যামলাইট করার জন্য এই জিনিসটা করছে। নিজে যদি মানে বাবরি মসজিদ ছাড়া আমার তো মনে হয় না মানে হুমায়ুন চাচার কোনো নির্দিষ্ট দল বলে কিছু আছে। আপনি বাবরি মসজিদ হাঁটিয়ে দিন, দেখবেন কোনো পার্টি কেউ ওনার সাথে যোগ হবে না। উনি কখনো বলছেন আমি মমতা দিদি আমার নেত্রী সারা জীবন থাকবে, কখনো বলছে বিজেপির 2টো সিট পাবে, কখনো বলছে মুর্শিদাবাদে আমি 90টা সিট নেবো, কখনো বলছে, তো উনি তো নিজেও আমার মুখে নাম অ্যানাউন্সমেন্ট করলো, তাহলে কিভাবে নিজের মুখে আবার নিজে ডিক্লেয়ার করছে যে আমি ওনাকে রাখবো না? তো ওনার কথারই দাম নেই। তো ওনার যদি কথারই দাম না থাকে তাহলে মানুষ ওনার সাথে কিভাবে মানে থাকবে? বেশ, নিশা আপনি থাকুন আমাদের সঙ্গে, আরো দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি নারুগোপাল দা আপনার কাছে আসবো। যে কথা নিশা বলছেন, হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনিয়েছেন, আমিও শোনালাম কিছুক্ষণ আগেও যখন আমরা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছিলাম, আপনি শুনেছেন। এই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হয় হুমায়ুন কবির তিনি নিজে বা তার দলকে বলছেন
জনতা উন্নয়ন পার্টি ধর্মনিরপেক্ষ দল, আসলে হুমায়ুন কবির কি করতে চাইছেন? তিনি রাজনৈতিক জমি খুঁজতে চাইছেন ঠিকই, কিন্তু তিনি বলছেন যে তিনি 90টি আসনে প্রার্থী দেবেন। তিনি নিশা চট্টোপাধ্যায় মতন এমন একজনকে প্রার্থী তো করলেন, ইলেকশন ঘোষণার আগে সবার আগে প্রার্থী ঘোষণা করে দিলেন, 24 ঘন্টার মধ্যে প্রার্থী পদ বাতিল করলেন। এই কাজ দেখে হুমায়ুন কবির সম্পর্কে আপনারা জানেন, আপনাদের দল করেছেন হুমায়ুন কবির, কি বলবেন? দেখুন, রাজনীতি যারা যারা প্রতিষ্ঠিত হয়েছে বা যারা যারা নিজস্ব আঞ্চলিক দল করেছে, তাদের ক্ষেত্রে একটা বড় গণসংগ্রাম বা আন্দোলনের একটা মানে নিজেদের উঠে আসার জন্য বড় একটা মানে কর্মযোগ্য লাগে। তো হুমায়ুন ভাই সাধারণভাবে রাজনীতিভাবে এখানে অনেক রকম ভাবেই হয়তো কংগ্রেসের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে ছিলেন, লড়াই আন্দোলন করেননি কথা বলবো না, কিন্তু তিনি মূলত কাউরি আন্ডার থেকে করেছেন। সেই জন্য তার এই যে নতুন দল করার ক্ষেত্রে যে ম্যাচুরিটি দরকার, অর্থাৎ যে পরিকাঠামো দরকার, সেই জায়গায় তিনি না ভাবনা চিন্তা করে যেভাবে মানে নিজের কোর্টে নিজেই হচ্ছে বল ঠেলে দিয়েছেন, নিজেই বলছেন সেকুলার পার্টি নিজেই মঞ্চ থেকে বিভিন্ন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছেন, এবং তারপর তাদের হয়তো তার ভালো লাগেনি বা তার কোনো হয়তো নিজস্ব কোনো মতামত আছে, সেটাকে আবার নিজে রিজেক্ট করছেন। মানে কোনো যদি একটা ভাবনা চিন্তা করে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হতো। নারুগোপাল দা, আপনার কি মনে হয় যে হুমায়ুন কবিরের এই জনতা উন্নয়ন পার্টি আসলে কাদের উন্নয়ন করবে, আসলে কাদের সুবিধে করে দেবে ইলেকশনে 26-এর ভোটে? দেখুন, এটা তো পরিষ্কার কথা, মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু জেলা, এখানে প্রায় আপনার 75% সংখ্যালঘু ভোটার আছে, এবং কিছু কিছু জায়গা আপনার বাদ দিলে পরে বেশিরভাগ জায়গা আপনার সংখ্যালঘু ভোটটা যদি কাটতে পারে তাহলে পরে বিজেপির সুবিধা হবে। সেই জন্য এখানে হুমায়ুন ভাই যে পার্টি নতুন প্রতিষ্ঠা করেছেন, যে কারণেই হোক না কেন, পার্টি করার অধিকার সবার আছে, এবং এই পার্টি করার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন তার মানে যে শক্তি, কিন্তু তার মধ্যে জড়িয়ে আছে এটা শুধু রাজনৈতিক প্রক্রিয়া আলাদা ব্যাপার ছিল। আমরা দুদিন দুটো ধরনের দেখলাম, একটা বাবরি মসজিদ, একটা সেন্টিমেন্ট মুসলিম সমাজের পক্ষে গেছে, আর একটা হচ্ছে পলিটিক্যাল যে মানে তার যে নতুন পার্টি যে তিনি তৈরি করলেন, দুটো দিন কিন্তু ভিড়ের আকাশ পাতাল পার্থক্য ছিল। অর্থাৎ বাবরি মসজিদ করার পেছনে ধর্মপ্রাণ মুসলমান মানুষদের যে আবেগ ছিল, সেই আবেগটা কিন্তু গতকাল পার্টির মধ্যে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এখানে আরো কিছুদিন দেখতে হবে যে অ্যাকচুয়ালি ধর্মর সঙ্গে পার্টিকে মিশিয়ে যে রাজনীতি করার যে মানে প্রয়াস চলছে, সেই প্রয়াসে মানে হুমায়ুন ভাই আমাদের এখানকার মুর্শিদাবাদের অন্যতম নেতা, তার কতটা তিনি পথ যেতে পারেন সেটা এখন আমি বিনীতাদির কাছে যাব। বিনীতাদি, হুমায়ুন কবিরের যে পদক্ষেপ, নারুগোপাল দাস বুঝতে পেরেছি আপনার বক্তব্য। বিনীতাদি, হুমায়ুন কবিরের যে পদক্ষেপ, তিনি দল করেছেন এবং তিনি এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তিনি এখনো পর্যন্ত যে নজরের নাম ঘোষণা করেছেন তার মধ্যে 7 জনই মুসলিম, 2 জন হিন্দু ছিলেন, 1 জন হিন্দুকেও তিনি বাদ দিয়ে দিলেন। এইটা দেখার পরে আপনার কি মনে হয় যে, আমি হুমায়ুন কবিরকে নিজেও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি তার মানে মুসলিম ভোটটা কাটতেই ময়দানে নেমেছেন, বিজেপির সুবিধা করে দেবেন? যদি সরাসরি তিনি এর উত্তর দেননি, কোথাও গিয়ে হুমায়ুন কবির তার পার্টি আসাতে, তার নতুন দল গড়াতে আপনাদের কিছুটা সুবিধা হয়ে যাবে? দেখুন, রাষ্ট্রবাদী মুসলিম বিজেপিকে ভোট দেবে কেন, তারা বুঝে গেছে। হুমায়ুন কবির তো প্রথম থেকেই বলে আসছে কি উনি মুসলিমদের জন্য পার্টি তৈরি করবেন। কেন, আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চিফ মিনিস্টার হয়েছেন কার জন্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভাইদের জন্য কি করেছেন? কিছুই করেননি। হুমায়ুন কবির যেটা করেছেন, প্রথম থেকে ওনার কিন্তু স্ট্যান্ড পয়েন্ট আছে কি উনি প্রথম থেকে উনি বলে আসছেন কি আমি মুসলিমদের জন্য, আমি মুসলিমদের পার্টি করছি, মুসলিমদের জন্য আমি করব। তো এটা তো উনি তো বলছেন ধর্মনিরপেক্ষ দল, উনি কাকে, হ্যাঁ সেটা উনি বলেছিলেন, তারপরে ওনার সম্পূর্ণ এটা ব্যক্তিগত ব্যাপার। হুমায়ুন কবিরের ভোট, মুসলিম ভোট উনি নিয়ে নেবেন, বিজেপির এটা জয়লাভ হবে, এটা সম্পূর্ণ, এটা কোনো কিছু নয়। কেন, ভারতীয় জনতা পার্টি, বিনীতাদি, যদি আপনারা জানেন যে মুসলিম ভোট আপনারা পান না, তৃণমূলের দিকে যায় বা কিছু অংশ বাম কংগ্রেসের দিকে যায়, সেটা খুবই কম,
সেই জায়গায় হুমায়ুন কবির যদি একটা পার্সেন্টেজ ভোট কেটে বেরিয়ে যায় মুসলিম ভোট, তাহলে তো নির্বাচনে আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে, তাই নয় কি? তৃণমূলের সঙ্গে দেখুন, লড়াইটা আমরা একটু 3 জমে থেকে যাবে। 77 হয়েছিলাম আমরা। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস 2026-এ রেজাল্ট পেয়ে যাবে। কেন তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বেজে গেছে। হুমায়ুন কবির তো উনি তো প্রথম থেকে বলে আসছেন, উনি তো 1 বছর আগেই বলে দিয়েছিলেন উনি বাবরি মসজিদ করবেন। তারপরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। আমি আপনাকে না, 1 বছর আগে বলেননি, আপনাদের কিছুদিন মাধ্যমে আগে আমি তিনি বলতে বলেছেন। চাইবো কি ফিরহাদ হাকিম, বলুন ফিরহাদ হাকিম Continue করুন। উনি বলেছিলেন, একদম ওপেন মঞ্চে উনি বলেছিলেন কি দাওয়াতে ইসলাম, এটা কি বলা কি ঠিক হয়েছিল? ওনাকে তো সাসপেন্ড করা হয়নি, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। যাই হোক, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বেশ, ব্যক্তিগত আমি আবারও নিশার কাছে যাব। ওখানে নিশা, আমরা ভারতীয় জনতা বুঝতে পার্টির পেরেছি। জায়গা নিশা, রাখবো না। এখন কেন আপনি কি করবেন মনে হচ্ছে? হুমায়ুন কবিরের দলেই কি থাকবেন, নাকি অন্য কোনো দলে যাবেন, রাজনীতি করবেন? না না, একদমই না। যেখানে একটা মেয়েকে মানে আমাকে এত ট্রোল করার পর ওনার যখন মানুষের মনুষ্যত্ব জ্ঞান হলো না যে একটা মেয়েকে ট্রোল করছি, আমার এই পার্টির জন্যই এই ট্রোল হচ্ছে। আমি তো ট্রোল হওয়ার মেয়ে না, না, আমাকে ট্রোল করা হচ্ছে এই পার্টির জন্যই। যখন ট্রোল হচ্ছে, যখন তিনি সাপোর্টই দিল না, তাহলে তিনি কিসের পার্টি করছে আর কিসের সাপোর্ট করবে আর কি হিসাবে আমি ওনার মানে দলে যুক্ত থাকবো? তাহলে কি করবেন? অন্য কোনো রাজনৈতিক দলে কি নাম লেখাবেন? আপাতত এখন এইসব কিছু ভাবিনি। আমি মানহানি মামলা করব, কারণ আমাকে এটা বলতে হবে, আমাকে এটা জবাব দিতে হবে যে আমার নাম উঠিয়ে আমাকে ডাউন করার মানে কি কারণটা আমাকে এই ভালগার ভিডিও বা আমার চাল চলন ঠিক নেই এটা অজুহাত দিয়ে বললে হবে না। এটা অজুহাত কি? উনি কি চোখে কি অন্ধ নাকি যে দেখতে পাননি আমি কিরকম না? আর জুন মাস থেকে উনি আমাকে দেখছেন, জুন মাস থেকে আপনি আমাকে ফলো করেননি, আপনি আমার ব্যাপারে জানেননি? আপনি মাছ কিনছেন ধরি যে এই মাছটা ভালো, আজকে খেয়ে নিলাম, কালকে বার করে দিলাম। মানে হুমায়ুন কবিরের সঙ্গে আপনার জুন মাস থেকে পরিচিতি রয়েছে, আপনাকে তখন থেকেই বলছেন যে প্রার্থী করবেন বা কিছু? না না, উনি আমাকে বলেছিলেন যে আমি একটা পার্টি তৈরি করছি, তো স্টেট কমিউনিটিতে তুমি থেকো, আমাদের সেকুলার পার্টি হচ্ছে, তো তুমি হিন্দু আছো, তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো। তো নতুন দল হয়েছে, সেই হিসাবেই যুক্ত করো। আমি তো সোশ্যাল ওয়ার্ক করি, আমি তো ইনফ্লুয়েন্সার, আমার তো এমনি এত ফ্যান ফলোয়ার আছে, আমার কিসের দরকার? আমার ক্যাফে আছে, আমি নিজের লাইফস্টাইল নিজে লিড করতে পারি, আমার প্রবলেম কি? আমি তো মানুষের জন্য কাজ করার জন্য এসেছি, তার মানুষের কাজ করার জন্য মানুষই আমাকে উনি আমাকে আপ করালেন, উনি আমাকে ডাউন করালেন, তাই উনার হাতে কি আমার মান সম্মান? না, আমার বাড়ির লোকের হাতে আমার মান সম্মান। উনি তো আমার মান সম্মান নিয়ে খেললো, তার দায়ীটা কে হবে? আমি যে এত ট্রোল হচ্ছি, আমার যে একটা লাইফ খারাপ হলো, আমি যে এত মানে আমি ডিপ্রেশনে চলছি, আমি কি বলবো কি করব, মানে এত এক্সাইটেডও হলাম আবার ডিপ্রেশনও চলে যাচ্ছি, তো সেটা তো আমার তো মেন্টাল প্রবলেম হচ্ছে না? বিনীতাদি কি বলবেন? আমার ভুলটা কি ছিল আমি এটা জানতে চাই, আমি একটা মেয়ে হয়ে আমার ভুল কি? বিনীতাদি কি বলবেন যে নিশার সঙ্গে যেটা হলো, এবং হুমায়ুন কবির তিনি একটি দল করলেন, প্রার্থী ঘোষণা করে দিলেন, তারপর তার সোশ্যাল মিডিয়াতে তিনি কি ভিডিও করেন সেটার উপর জাজ করলেন? বিনীতাদি শুনতে পেলেন আমার কথা? নারুগোপালদার কাছে আসবো। নারুগোপালদা, যে কথা নিশা বলছেন যে এই ধরনের ছবি আমরা রাজনীতিতে বা আমাদের এ রাজ্যে তো দেখিনি, যে একজনকে প্রার্থী ঘোষণা করা 24 ঘন্টার মধ্যে তাকে বাতিল করে দেওয়া হলো। কি তার সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু ভিডিও করেছেন, সেই ভিডিওর উপরে ভিত্তি করে? এটা তো একজন মহিলার অপমান। দেখুন, যদি রাজনীতি কথা বলতে হয়, প্রথমত হচ্ছে গণতন্ত্রকে অচ্যুত নয়, আর কাউরি ব্যক্তিগত যদি ভাবে তাকে স্ক্রিনিং আগে না করে তাকে যদি মঞ্চে উঠিয়ে তাকে যদি মানে ক্যান্ডিডেট ঘোষণা করে তাকে আবার যদি ডাউন করা হয়, স্বাভাবিকভাবেই সেটা একটা প্রশ্ন ওঠে। তাহলে কি গণতন্ত্রে বা যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে? এটা প্রশ্ন তুলে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ওইরকম ভাবে আমি কোনোদিন দেখিনি
যে আজ পর্যন্ত যখন থেকে রাজনীতি করছি একটা মঞ্চের মধ্যে একটা উইদাউট প্রিপারেশন যে মানে প্রার্থী ডিক্লারেশন করা, যে পার্টিটা ফরমেশনে ঠিকভাবে হলো না, যে পার্টিটার মধ্যে আলাদা কিছু এজেন্ডা কি, কমন ম্যানিফেস্টো কি, এটাই মানুষ বুঝতে পারলো না, সেখানে প্রার্থী ঘোষণা করা এবং উইদাউট সার্ভে সব জায়গায় হচ্ছে একবারে মানে ওই ইয়ে থেকে একবারে বঙ্গোপসাগর থেকে আরম্ভ করে দার্জিলিং পর্যন্ত, ওদিকে মেদিনীপুর থেকে আরম্ভ করে ঝাড়গ্রাম থেকে আরম্ভ করে মালদা মুর্শিদাবাদ পর্যন্ত এই এত বড় পেরিফেরির বেশ মধ্যে নারদা, আপনাকে একটু ক্ষমতা থামাচ্ছি, actually বিনীতা দির কতটুকু কাছে যাবো, আছে? শেষ করবো অনুষ্ঠান। বিনীতা দি, অনলাইন আপনার কাছে জানতে চাইবো, নিশার সঙ্গে যেটা হলো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন মহিলা হিসেবে? আপনারা কি তাকে আপনাদের দলে আহ্বান এটা জানাবেন? যেটা হলো এটা আমি না, সেটা তো আমি সুপ্রিমো নয়, এটা আমি কখনো সাপোর্ট করব না কি একজন মহিলাকে এইভাবে মানে বলা। উনি তো বললেন তো আমি মানহানি করব, তো উনি করুক মানহানি। এটা সম্পূর্ণ হুমায়ুন কবির আর আমাদের নিশা চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাপার। বেশ, আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো, নিশা, নারুগোপাল দা এবং বিনীতা দি, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করব। তবে নিশা যেমনটা বললেন যে তিনি মানহানির মামলা করবেন, হুমায়ুন কবির তিনি পরবর্তী কি পদক্ষেপ করেন সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক। কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।